সিনট্যাক্স জিনিসটা আসলে কি? আমরা যদি বাংলায় বলি, সিনট্যাক্স কথার অর্থ হচ্ছে বাক্য গঠন, অর্থাৎ একটা বাক্য কিভাবে গঠিত হবে, স্ট্রাকচারটা কি হবে, কোন শব্দের পরে কোন শব্দ বসবে, এই যে একটা গঠন রীতি, সেটাকে আমরা বাংলায় বলি বাক্য গঠন রীতি। ইংরেজিতে এই জিনিসটাকে বলা হয় সিনট্যাক্স। তো আমরা ভাষার ক্ষেত্রে যেমন সিনট্যাক্স ব্যবহার করি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং এর ভাষার ক্ষেত্রেও আমরা সিনট্যাক্স ব্যবহার করি। অর্থাৎ আমরা যে একটা ভাষা লিখছি, সেই ভাষাটা অবশ্যই একটা নির্দিষ্ট ফরম্যাটে হতে হবে, না হলে সেই জিনিসটা আমাদের বোধগম্য হবে না, সেই জিনিসটা কম্পিউটারও বুঝতে পারবে না। তো আমরা এজন্য W3 Schools এর সহযোগিতা নিব এবং আমি বিষয়গুলো আগে থেকেই নোট করে রেখেছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। তো সিনট্যাক্স জিনিসটা কি? সিনট্যাক্স হচ্ছে সেই নিয়ম কানুন যেভাবে একটা প্রোগ্রাম কনস্ট্রাক্ট হতে পারে বা যেভাবে একটা প্রোগ্রাম লেখা হয়ে থাকে। আমরা যদি এখানে একটি উদাহরণ দেখি যে let x is equal to 5 এবং let y is equal to 6 এবং এখানে একটি কমেন্ট ব্যবহার করা হয়েছে how to declare variables and দ্বিতীয় যে কমেন্টটি ব্যবহার করা হয়েছে how to compute values। তো কমেন্ট কি এবং ভেরিয়েবল কি সেটি আমরা গত লেকচারেই ক্লিয়ার করেছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। কমেন্ট কিভাবে লিখতে হয় সেটাও একটা কমেন্ট লেখার সিনট্যাক্স বলতে পারেন, নিয়ম বলতে পারেন। এরপরে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সে জিনিসটাও একটা ভেরিয়েবল লেখার নিয়ম বলতে পারেন বা সিনট্যাক্স বলতে পারেন। প্রোডাক্ট এ এবং প্রোডাক্ট বি ডিক্লেয়ার করে দিয়েছিলাম। তো ডিক্লেয়ার করার নিয়ম কি ছিল? ভেরিয়েবল প্রথমে আমরা লেট নিয়েছি, এখানে কনস্ট ইউজ করতে পারি, ভার ইউজ করতে পারি, বাট ভার এবং এমটি ডিক্লারেশন যেটা আছে সে দুটো আমরা অ্যাভয়েড করব। আমরা লেট এবং কনস্ট দিয়ে মূলত করার চেষ্টা করব। ভেরিয়েবল ডিক্লারেশনের যে 4টি প্রক্রিয়া সম্পর্কে আমি বলেছিলাম তার মধ্যে আমরা লেট এবং কনস্ট এই দুটোই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করব। তো লেট দিয়ে এখানে আমরা ভেরিয়েবলটি ডিক্লেয়ার করে নিয়েছি এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করার অন্যতম আরেকটা শর্ত হচ্ছে কি যে আমরা লেট দিয়ে তো ডিক্লেয়ার করলাম, বাট এরপরে এর একটা নাম দিয়ে দিতে হবে। প্রত্যেকটা জিনিসেরই একটা আলাদা আলাদা নাম রয়েছে এবং তারপরে সামনে একটা ভ্যালু দিয়ে দিতে হবে। এখানে প্রোডাক্ট এ নামে যে জিনিসটা আমরা লিখেছি সেটা হচ্ছে মূলত আইডেন্টিফায়ার, অর্থাৎ আমরা যে নামটা দিয়েছি, এবং এখানে প্রোডাক্ট বি নামে যেটা রয়েছে সেটাও একটা আইডেন্টিফায়ার। এখানে হচ্ছে আমরা দ্বিতীয় ভেরিয়েবলের নামটা দিয়েছি। আইডেন্টিফায়ার সম্পর্কে আমরা সামনে আরেকটু বিস্তারিত জানবো। এরপরে আমরা এখানে একটা ইকুয়াল চিহ্ন দিয়েছি, আমরা এখানে ইকুয়াল চিহ্ন না দিয়ে আরো অনেক চিহ্ন দিতে পারি, তো এটার কি নাম রয়েছে সেটাও আমরা সামনে দেখবো। এরপর আমরা টোটাল হিসেবে আরেকটা ভেরিয়েবল নিয়েছি এবং তার মধ্যে উপরের যে ভেরিয়েবল দুটো আছে সে দুটো স্টোর করেছি। এরপরে আমরা ডেটা ডিসপ্লে করার জন্য document.getElementById এই মেথডটি ইউজ করেছি এবং এর মাধ্যমে কি করেছি আমরা টোটাল রেকর্ড যেটা আছে সেটা মডিফাই করেছি বা চেঞ্জ করেছি। এরপরে কি আছে জাভাস্ক্রিপ্ট ভ্যালুস। এখন জাভাস্ক্রিপ্টের যে সিনট্যাক্স আছে, এই সিনট্যাক্স বা লেখার নিয়ম কানুন আছে, এই লেখার নিয়ম কানুনের মাধ্যমে মূলত দুই ধরনের ভ্যালু বা দুই ধরনের মান প্রদর্শন করা হয়। প্রথমটা হচ্ছে লিটারালস যাকে বলা হয় ফিক্সড ভ্যালুস, আর একটা হচ্ছে ভেরিয়েবলস যাকে বলা হয় ভেরিয়েবল ভ্যালুস। ভেরিয়েবল সম্পর্কে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, আমরা লিটারালটা হালকা করে একটু দেখব। লিটারাল হচ্ছে ফিক্সড ভ্যালুস, অর্থাৎ যে ভ্যালুটা পরিবর্তন হবে না। আমরা যদি সরাসরি আমাদের কোড এডিটরে চলে যাই এবং সেখানে যদি একটু করে দেখাই তাহলে বুঝতে পারবেন। সাপোজ আমরা এখানে কোনো ভেরিয়েবল নিচ্ছি না, ভেরিয়েবল কেটেছি, বোঝার সুবিধার্থে আমি এটুকু কেটে দিচ্ছি। আমরা এখন কি করব, আমরা একটা লিটারালস ভ্যালু দেখব, অর্থাৎ যেটা ফিক্সড, যেটা চেঞ্জ করা যাবে না। তো সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? প্রথমেই আমরা কি করব, আমরা উপরে একটি ডেমো আইডি নিয়ে নিয়েছি, এরপরে আমরা document.getElementById মেথডের মাধ্যমেই এই পি এলিমেন্টটাকে চেঞ্জ করব, বাট লিটারাল ভ্যালুর মাধ্যমে, ভেরিয়েবলের মাধ্যমে না। তো আমরা কিভাবে করতে পারি? আমরা প্রথমে লিখব document.getElementById এবং এর মধ্যে কোটেশনের মধ্যে আমরা আইডিটাকে নিয়ে নিব demo.innerHTML ইকুয়াল টু, এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। সাপোজ আমরা যেহেতু কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করিনি, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, সেটা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিতে হবে। আমরা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা কি ডিসপ্লে করতে চাচ্ছি? আমরা ডিসপ্লে করতে চাচ্ছি সাপোজ this is literals, this is called ফিক্সড ভ্যালুস। সাপোজ আমরা এই জিনিসটা লিখেছি এবং শেষে অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। সেভ করে নিচ্ছি। এখন আমরা যদি আমাদের লাইভ সার্ভারে দেখি, এখানে লাইভ সার্ভার আমরা ওপেন করা ছিল, দিস ইজ লিটারালস হুইচ ইজ কল্ড ফিক্সড ভ্যালুস আমরা এখানে দেখতে পাচ্ছি। সাপোজ আমি যদি এটুকু কেটে দেই, যেহেতু আমি লাইভ সার্ভারটা পরে দেখালাম বোঝার সুবিধার জন্য, এটুকু রাখছি, দিস ইজ লিটারালস। সেভ করে নিচ্ছি। আমরা আমাদের লাইভ সার্ভারে দেখতে পাচ্ছি দিস ইজ লিটারালস লেখা আসছে। তো এখন আমরা চাইলেই কিন্তু এই জিনিসটা চেঞ্জ করতে পারছি না। আমরা যদি চেঞ্জ করতে চাই অবশ্যই আমাদের কোডের ভিতরে এসে তারপরে চেঞ্জ করতে হবে। কিন্তু আমরা যখন বড় ডেটাবেস নিয়ে কাজ করব কিংবা আমরা পরবর্তীতে যখন বাইরে থেকে ইনপুট দেওয়া হবে, তখন আমরা সেই ইনপুটগুলোকে ধরে ভিতরে ব্যাকএন্ডে যে প্রসেসগুলো চলবে সেগুলো তো করতে পারবো না। কারণ আমার যদি চেঞ্জ করতে হয় তখন আমার কি করতে হবে, সরাসরি কোডের মধ্যে গিয়ে চেঞ্জ করতে হবে। এই জিনিসটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যাবে। অর্থাৎ আমরা চাইলেই
বাইরে থেকে ইজিলি এই জিনিসটা আমরা চেঞ্জ করতে পারবো না, মডিফাই করতে পারবো না। যা লিখে দিয়েছি মানে লিখে দিয়েছি, সেই জিনিসটাই শো করবে। কিন্তু আমরা যদি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তারপরে আমরা পরবর্তীতে যখন আরো ফাংশন সম্পর্কে বিস্তারিত জানবো, অবজেক্ট অ্যারে সম্পর্কে বিস্তারিত জানবো, তখন হচ্ছে গিয়ে আমরা দেখতে পারবো যে আমরা এখানে আসলে ডায়নামিটিক্যালি অনেক কিছু চেঞ্জ করতে পারবো। তো এই জন্য যেহেতু এটি আমরা ইজিলি চেঞ্জ করতে পারছি না, আমাদের সরাসরি কোডের মধ্যে আসতে হচ্ছে চেঞ্জ করার জন্য, এই জন্য এটাকে বলা হয় লিটারালস। আর ভেরিয়েবল হলে কি করা যেত, আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে পারতাম, এরপরে সেই ভেরিয়েবলটাকে এখানে কল করতে পারতাম, সেই ভেরিয়েবলের মান যেটা আছে সেটা আমরা আবার বাইরে থেকে আনতে পারতাম, অন্য বাইরে থেকে যে ইনপুট দেওয়া হচ্ছে সেই মানটা আমরা নিতে পারতাম। তখন হচ্ছে কি আমাদের ভিতরে কোডের মধ্যে গিয়ে কিছুই চেঞ্জ করতে হতো না। তো এইসব ব্যাপার আমরা পরবর্তীতে ধীরে ধীরে আরো বিস্তারিত জানবো, এখন খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই। আপাতত এটুকু জানেন যে আপনি এই লেখাটা চেঞ্জ করতে পারছেন না যদি আপনি এখানে ফিক্স ভ্যালু হিসেবে এটা লিখে থাকেন। নাম্বারস আর রিটেন উইথ অর উইথাউট ডেসিমলস। নাম্বার ডেসিমল সহও লিখতে পারি অথবা ডেসিমল ছাড়াও আমরা লিখতে পারি। আমরা যদি কোড এডিটরে আমরা বিষয়টা দেখি, সাপোজ আমরা এখানে এই লেখাটা লিখতে চাচ্ছি না, আমরা এখানে লিখতে চাচ্ছি কি 20, এবং আমরা যদি আমাদের লাইভ সার্ভারে যাই এবং এই জিনিসটা যদি আমরা সেভ করি Ctrl+S 20, আমরা এখানে 20 দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এখানে একটা ডেসিমল সংখ্যা লিখি, ডেসিমল মানে কি দশমিক সংখ্যা, সাপোজ 20.5 বা 20.56, যা ইচ্ছা লিখতে পারি এবং Ctrl+S দিয়ে সেভ করলাম, আমরা কিন্তু এখানে ডেসিমল সংখ্যাটাও দেখতে পাচ্ছি। তো এখানে নাম্বারের ক্ষেত্রে আমাদের কিন্তু কোটেশন দিতে হয়নি, আমরা সরাসরি নাম্বারটা লিখতে পেরেছি এবং নাম্বারটা এখানে আউটপুট হিসেবে শো করছে। এবার আমরা যদি স্ট্রিংস এর কথা বলি, সেটা আমরা ডাবল কোট কিংবা সিঙ্গেল কোট দুটো ক্ষেত্রেই আমরা লিখতে পারি। স্ট্রিংস কি, নাম্বার কি, জিনিসগুলো বিস্তারিতভাবে পরবর্তীতে আমরা জানবো, কিন্তু আপাতত স্ট্রিং এবং নাম্বার তো আমরা চিনি সবাই, 20, 10 এগুলোই হচ্ছে নাম্বার। আর স্ট্রিংস কি, এই নাম্বার বাদে আমরা যে টেক্সটগুলো সাধারণত লিখে থাকি সেই টেক্সটগুলো। সাপোজ আমরা লিখছি দিস ইজ স্ট্রিংস, তো আমরা এটা সেভ করে নিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি লেখা দেখাচ্ছে দিস ইজ স্ট্রিংস। আমরা এই স্ট্রিং ডাবল কোট অথবা সিঙ্গেল কোটের মধ্যেও লিখতে পারি। তো আমরা যদি সাপোজ আমরা এখানে এটি কেটে দিচ্ছি, সাপোজ আমরা এখানে সিঙ্গেল কোটেশন নিলাম এবং এর মধ্যে আমরা লিখছি দিস ইজ স্ট্রিংস এবং সেভ করে নিচ্ছি Ctrl+S দিয়ে, এটি ঠিকঠাক ভাবে কাজ করছে। অর্থাৎ আমরা যদি চাই স্ট্রিং এর ক্ষেত্রে এখানে ডাবল কোটেশনও দিতে পারি, আবার আমরা যদি চাই আমরা সিঙ্গেল কোটেশনও এখানে ব্যবহার করতে পারি। তো জাভাস্ক্রিপ্ট লিটারালস সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ রুলস, লেখার নিয়ম যে কিভাবে লিখতে হবে বা সিনট্যাক্স, সেটি আমরা জানলাম। এরপরে হচ্ছে ভেরিয়েবল সম্পর্কে আমরা বিস্তারিতভাবে গত ক্লাসে জেনেছি। তারপরেও আমরা যদি দেখি এখানে কি লেখা আছে, ভেরিয়েবলস আর কন্টেইনার্স ফর স্টোরিং ডেটা ভ্যালুস, ভেরিয়েবলস মাস্ট বি আইডেন্টিফাইড উইথ আ ইউনিক নেমস। অর্থাৎ আমরা যদি ভেরিয়েবল নিতে চাই তাহলে অবশ্যই তার একটা নাম আমাদের দিয়ে দিতে হবে। আমরা গত ক্লাসে দেখেছি যে আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, সেই ভেরিয়েবলের অবশ্যই একটা নাম দিয়ে দিয়েছি। সাপোজ আমি যদি এখানে একটা ভেরিয়েবল নেই, লেট x ইজ ইকুয়াল টু 5, এখন আমরা যে ভেরিয়েবলটা দিয়েছি এই ভেরিয়েবল, এই যে x যেটা লিখলাম এটা হচ্ছে কি ভেরিয়েবলের একটা নাম, এবং এই নামের মাধ্যমে মূলত আমরা কল করে থাকি এখানে। সাপোজ আমরা যদি এখানে ভেরিয়েবলটাকে কল করি, ভেরিয়েবল যেহেতু লিখেছি এটা আমার স্ট্রিং এর মধ্যে লিখতে হবে না, আমি সরাসরি x লিখছি এবং ভেরিয়েবলের সাথে স্ট্রিং যোগ করার নিয়ম কি, একটা মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিতে হবে এবং এটি সেভ করে নিব। তারপর আমরা দেখতে পাচ্ছি 5 দিস ইজ স্ট্রিংস। আমরা যদি একটা স্পেস দিতে চাই, জাস্ট এখানে একটা আমরা স্পেস দিয়ে দিতে পারি, Ctrl+S দিয়ে সেভ করে নিলাম, এখানে একটা স্পেস চলে আসছে। তো ভেরিয়েবলের ক্ষেত্রে শর্ত কি, যে অবশ্যই এরকম একটা নাম দিয়ে দিতে হবে। এরপরে কি আছে আমরা যদি দেখি, এরপরে অনেক বড় একটা লিস্ট আছে, লিস্টে অনেক কিছু আছে, আমরা একটা একটা করে শিখবো বিস্তারিতভাবে। ছোট ছোট বিষয়, ছোট ছোট কনসেপ্ট, বাট এই কনসেপ্টগুলো ভালোভাবে ক্লিয়ার না থাকলে পরবর্তীতে আমরা যখন কোড করতে যাব অনেক ছোট ছোট সমস্যা তখন আমরা আটকে যাই। এজন্য আমাদের এই ছোট ছোট কনসেপ্টগুলো বড় বড় ভূমিকা পালন করে এবং সেই জিনিসগুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে।